স্বাগত জানাচ্ছি তৃণমূলের ভাবনা ও প্রত্যাশা শীর্ষক মত বিনিময় অনুষ্ঠান স্বপ্নের বাংলাদেশে। আমি আছি তানজিল মেহেদি। পুরোটা সময় জুড়ে থাকবো আপনাদের সঙ্গে, জানবো সাধারণ মানুষের ভাবনা এবং তাদের মতামত। তবে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে তিনজন অতিথি আমাদের সঙ্গে আছেন, আর তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন আয়োজক প্রতিষ্ঠান সিসের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসার, সঙ্গে আছেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জা। এছাড়াও আমাদের সঙ্গে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক প্রণীতা দত্ত। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমরা যেতে চাই আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসারের কাছে। আপনি যদি একটু বলেন এই প্রোগ্রামের পটভূমি সম্পর্কে। আমাদের সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ, এটার উদ্দেশ্য হচ্ছে এই ধরনের অনুষ্ঠান করার। স্বপ্নের বাংলাদেশ বিশেষ করে এই অনুষ্ঠানটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রত্যেকটা জনপদে যাব, প্রত্যেকটা শহরে যাব, প্রত্যেকটা থানায় যাব। আমরা জানতে চাবো আপনাদের স্বপ্ন কী, আপনাদের লোকালয়ের কী ধরনের চ্যালেঞ্জ আছে, ওগুলো আইডেন্টিফাই করব এবং এগুলো আমরা নীতি নির্ধারককে, মহলের যারা পলিসি রিফর্মসের সাথে জড়িত, যারা পলিসির সাথে জড়িত আছে, ওনাদেরকে আমরা জানাবো। আজকেই আমরা লঞ্চ করতেছি স্বপ্নের বাংলাদেশ এই প্রোগ্রাম, এই মেগা সিরিয়াল। এটা সেকেন্ড হবে মেহেরপুরে, এরপরে ধারাবাহিকভাবে বাংলাদেশের সব লোকালিটিতে আমরা যাব আর কি। আমরা চেষ্টা করব আপনাদের স্বপ্নের মালাগুলা সুন্দরভাবে কীভাবে বুনন করা যায়, কীভাবে ওইটার সাথে যারা শাসক শ্রেণী আছে, যারা মনে করেন যে পলিসি করতেছে, তাদেরকে কানেক্ট করা যায় এবং আপনারা যেন পলিসি মেকিংয়ের একটা অংশ থাকেন। যে একদিকে জনগণ আর মনে করেন গভর্নমেন্ট আইসোলেটেড যাতে না থাকে, একটা যেন সেতুবন্ধন থাকে এবং এই সেতুবন্ধনের মাধ্যমে আমরা যেন একটা উন্নত দেশ, আমরা উন্নত জাতি করতে পারি। এবং যেমন উনি বললেন, বঙ্গবন্ধু বাঙালি কিন্তু হাজার বছর ধরে সংগ্রাম করছে একটা নিজস্ব মাতৃভূমির জন্য, কিন্তু এটা শুধু একমাত্র বঙ্গবন্ধু ছিলেন যিনি পুরো জাতিকে জাগাতে পারছিলেন এবং যিনি আমাদেরকে একটা স্বপ্নের বাংলাদেশ, একটা আমাদের মাতৃভূমি উপহার দিয়ে গেছেন। ওটার ধারাবাহিকতাই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রী, উনি চাচ্ছেন শুধু একটা উন্নত দেশ না, একটা উন্নত জাতি উপহার দেওয়ার জন্য। তো কাজে আমাদেরকে অনেক দূর যেতে হবে। আপনারা সবাই আসেন, আপনাদের মতামত দেন এবং আমরা চেষ্টা করব আপনাদের এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। এরপর যে আমরা একটু যেতে চাই আমাদের সঙ্গে যেহেতু আছেন টুঙ্গিপাড়ার মেয়র, আমরা টুঙ্গিপাড়ার মেয়র শেখ মোহাম্মদ হোসেন মির্জার কাছে জানতে চাই। আপনার কাছে একটা বিষয় আমরা জানতে চাই যে তৃণমূলের যার যেসব প্রত্যাশাগুলো আছে এগুলো পূরণের দায়িত্ব আসলে অনেকটা আপনাদের উপর বর্তায়, কেননা আপনারা জনপ্রতিনিধি। সেই জায়গায় আপনি তৃণমূলের দায়বদ্ধতার প্রতি আপনি কতখানি সচেতন বা আপনারা কীভাবে এগুলো পূরণ করেন, সে বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। 30 ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে ছিল যে আমরা গ্রামকে শহরে রূপান্তরিত করব। সেই ইশতেহার অনুসারে ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কমিটি করে দিয়েছে এবং কয়েকদিন আগে এলজিডি থেকে এখানে এসেছিল। এখানে গ্রামকে কীভাবে শহর করা যায় সেই চিন্তাভাবনা নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমি মনে করি যে আমরা জনপ্রতিনিধি যারা আছি এবং আমাদের সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক, যদি আমরা ইচ্ছা করি তাহলে আমরা জাতির জনকের স্বপ্নের এই গ্রামকে শহরে রূপান্তরিত করতে পারি। এর জন্য আমাদের সততার প্রয়োজন আছে। আমরা যদি সৎভাবে কাজ করি তাহলে জাতির জনকের স্বপ্নের টুঙ্গিপাড়া আমরা করতে পারি। আমি সেদিনকে একটা নতুন কথা বলেছিলাম যে আমরা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সংগঠন এবং 5 ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা আমরা ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা আমরা সৃষ্টি করতে পারি এবং এই টুঙ্গিপাড়াকে বঙ্গবন্ধু বান্ধব একটি টুঙ্গিপাড়া আমরা গড়তে পারি। আমরা এখানে প্রস্তাব দিয়েছিলাম আমাদের যে রাস্তাঘাট, হয়তো পৌরসভার চেহারা ভালো, কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের রাস্তাঘাটগুলো খুবই খারাপ। প্রথমে গ্রামকে শহর করতে হলে ইউনিয়ন পরিষদের রাস্তাঘাটগুলোকে সংস্কার করতে হবে।
এরপর যে আমি আপনাকে একটু থামাতে চাই, আমরা যেতে চাই আসলে আমাদের সঙ্গে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন প্রণীতা দত্ত। আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ান, তৃণমূলের উন্নয়ন একটি সমৃদ্ধশালী দেশের জন্য কেন প্রয়োজন? কোন কোন জায়গাগুলোতে আসলে এই ক্ষেত্রে সরকার আরও বেশি নজরদারি বাড়ানো উচিত বলে আপনি আসলে মনে করেন? মোটা দাগে বলতে গেলে একটি উন্নত এবং সমৃদ্ধ দেশ, আমরা যেহেতু একটা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অগ্রযাত্রা শুরু করেছি, এই উন্নতি এবং সমৃদ্ধি বজায় রাখতে হলে মোটা দাগে আমাদের কিছু কিছু জায়গায় উন্নতি খুবই দরকার। সেটা এগ্রিকালচারাল সেক্টর থেকে হতে পারে, কৃষির ক্ষেত্র থেকে হতে পারে। কারণ এক্ষেত্রে যদি আমরা কর্মক্ষেত্রের ব্যবস্থাপনাগুলোকে ধারাবাহিকতার আওতায় না আনতে পারি, সেক্ষেত্রে কর্মসংস্থানের একটা অভাব তৈরি হবে। অন্যদিকে তৃণমূল পর্যায়ে আমাদের আরেকটি খুব গুরুত্বপূর্ণ দরকার, সেটি হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। আমরা প্রায়ই খেয়াল করে দেখি আমাদের বিকেন্দ্রীকরণের আওতায় রুরাল সেক্টরে যেই এলাকা অঞ্চলগুলো আছে, তাদের সরকারিভাবে যারা চাকরি বাকরি করেন, যারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে এসেছেন কিন্তু রুরাল সেক্টরে চাকরি করেন, তাদের মধ্যেও এই ধরনের একটা আগ্রহ থেকে যায় যে না, আমি আমার ছেলে মেয়েকে বড় জায়গায় অর্থাৎ রাজধানী শহরে বা বিভাগীয় শহরের ভালো স্কুল কলেজগুলোতে পড়াশোনা করাবো। এক্ষেত্রে আমরা খেয়াল করি যে তৃণমূল পর্যায়ে আমাদের ওনারশিপটা কমে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে যে উন্নতিটা আমাদের দরকার, সেক্ষেত্রে আমাদের সাপোর্টটা কমে যাচ্ছে, আমাদের সহযোগিতা কমে যাচ্ছে। সো আমার মনে হয় শিক্ষার ক্ষেত্রে আমাদের নজরদারিটা আরেকটু বাড়াতে হবে এবং সেটা অবশ্যই হতে হবে তৃণমূল কেন্দ্রিক। আরেকটি ব্যাপার যেটা আমি সকলের দৃষ্টিগোচর করতে চাই, এখন আমরা খেয়াল করতে পারি আমাদের এই এলাকার জুড়ে আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতুর বাস্তবায়ন নিজের চোখে দেখে যাচ্ছি। শত প্রতিকূলতা সত্ত্বেও যে জাতি, যে দেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করার সাহস দেখাতে পারে, সেই জাতির জন্য কোনো উন্নতি, কোনো অগ্রগতি স্বপ্ন হতে পারে না। এটি আমার মতামত এবং আমি নীতি নির্ধারক এবং আমাদের অভিভাবকদেরকে শুধু একথাই বলতে চাচ্ছি যে তারা আরও মানবিক এবং আরও সচেতনভাবে যদি তাদের কর্ম এবং তাদের যেই কাজগুলো তারা করতে চাচ্ছে, যেই এজেন্ডাগুলো তারা নিয়েছে, সেগুলোকে যদি দুর্নীতিমুক্তভাবে এবং সচেতনভাবে এবং সহযোগিতার মাধ্যমে, তৃণমূলের মানুষের সহযোগিতার মাধ্যমে, তাদের ওনারশিপের মাধ্যমে যদি তৈরি করতে পারে, কাজগুলো সম্পন্ন করতে পারে, তাহলে উন্নত দেশ হওয়া বাংলাদেশের জন্য আর স্বপ্ন হয়ে থাকবে না। আমাদের যে ফ্লোরটা ওপেন করে দিতে চাই, একটি উন্নত জাতি গঠনের জন্য যে তৃণমূলের ভাবনার কথা আমরা জানতে চাই, সেই ভাবনাগুলো আপনাদের পক্ষ থেকে এবার আমরা শুনতে চাই, যেগুলো আমরা পৌঁছে দিতে চাই নীতি নির্ধারকদের কাছে। আমি মনে করি এই স্বপ্নের বাংলাদেশ গড়া একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব। তার নেতৃত্বে যদি দেশ পরিচালিত হয় তাইলেই গেলেও সম্ভব। অন্য কোনো আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা থাকবে কিন্তু শেখ হাসিনা সরকার প্রধান থাকবে না, তাতেও এই বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব বলে আমি মনে করি না। আমি আপনাদের মাধ্যমে, যেহেতু আপনারা প্রচার নিয়ে এবং জনগণের ভাবনা নিয়ে আপনারা তুলে ধরবেন, সরকার প্রধান বা বিভিন্ন ফোরামে আপনারা তুলে ধরবেন, আমি সেই আঙ্গিকে বলছি, আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। শতকরা 85% লোক কৃষক, কৃষির সাথে জড়িত। কৃষির উন্নয়ন না হলে, কৃষির উন্নতি না হলে, কৃষকদের উন্নতি না হলে স্বপ্নের বাংলাদেশ গড়া কিন্তু সম্ভব হবে না। বঙ্গবন্ধুর অসম্ভব আত্মজীবনীতেই তার বারবার বহু জায়গায় শুধু কৃষক শ্রমিকের কথাই কিন্তু বহু জায়গায় বলা আছে। শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষার গুণগত মান বাড়াতে হবে, কিন্তু শুধু কেরানি করা শিক্ষার যদি আমরা সৃষ্টি করি, আমাদের টুঙ্গিপাড়ায় 18 থেকে 20টা মাধ্যমিক বিদ্যালয় আছে, কিন্তু আমি চাই এখানে হাতে কলমে কাজ শেখার জন্য কারিগরি স্কুল দরকার। প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটা মানে দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়া উচিত, হওয়া উচিত প্রত্যেক উপজেলায়, এবং প্রত্যেক জেলায় একটা কারিগরি বিশ্ববিদ্যালয় অথবা কলেজ গড়ে যদি তোলে, তাহলে কর্মমুখী শিক্ষায় পেয়ে বাংলাদেশ আজকে মানব সম্পদে পরিণত হবে। এই পর্যায়ে আমরা একটি ছোট্ট বিরতি নিতে চাই। বিরতির পর আমরা আবারও ফিরছি আপনাদের সঙ্গে স্বপ্নের বাংলাদেশ অনুষ্ঠানে। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি তৃণমূলের
মত বিনিময়ের মধ্য দিয়ে যে আমরা একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ নিয়েই স্বপ্নের বাংলাদেশ অনুষ্ঠানে আমরা আবারও আসলে টুঙ্গিপাড়াবাসীর কথা শুনবো, কারণ তৃণমূলের ভাবনাটাই আমরা আসলে শুনতে চাই। স্বপ্নের বাস্তবায়ন করতে গেলে গ্রামের যদি যে স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে গ্রাম এবং শহর এই দুটোর মধ্যে যে পার্থক্যটা রয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পার্থক্যটা দূর করতে হবে। সেই দূর করতে গেলে অবশ্যই সুদূর প্রসারী, অবশ্যই সময়ের দরকার, কিন্তু উদ্যোগটি শুরু করতে হবে। আপনি যদি স্বাস্থ্য ব্যবস্থা দেখেন, আপনি যদি শিক্ষা ব্যবস্থা দেখেন, আপনি যদি সড়ক ব্যবস্থা দেখেন, তাহলে পার্থক্যটা যে কেউ দেখলেই, একটা গ্রামে ঢুকলেই যে কেউ দেখতে পারবে। আপনি যদি আজকে যদি আমি বলি গ্রামের শিক্ষা ব্যবস্থার কথা, যদি আমি এভাবে বলি যে গ্রামের একটি শিশু বা গ্রামের একটি প্রাইমারি ছাত্র বা ছাত্রী তারা শহরের ছাত্রছাত্রীদের সাথে ডিবেট করে পারে না। কেন না? কারণ ওখানে সেভাবে গড়ে ওঠানো হয় না, অথবা ওখানে ভালো শিক্ষক দেওয়া হয় না, অথবা তাদেরকে সেভাবে ট্রেনিং দেওয়া হয় না যারা তাদেরকে ওইভাবে ট্রেনিং আপ করবে। তো কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, আমি ছোটো করে বলি। যেমন এখানে যাতায়াত ব্যবস্থার কথা বলা হয়েছে, যাতায়াত ব্যবস্থা অবশ্যই গ্রামের সড়কগুলোর যে, আমি যদি এভাবে বলি যে গ্রামের সড়কগুলোর নির্মাণ ব্যয় যেভাবে ধরা হয়, শহরের সড়কগুলোর নির্মাণ ব্যয় কিন্তু একইভাবে ধরা হয় না। স্বাভাবিকভাবে যখনই এখন গ্রামের মধ্যে যখন কোনো ভারী যানবাহন যায়, তখন ওই রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, স্বাভাবিকভাবেই ওই সড়কগুলো কিছুদিন পরে নষ্ট যখন হয়ে যায়, আবার নতুন করে যখন আবার নির্মাণের দিকে যায়, তখন কিন্তু অনেকটা সময় পার হয়ে যায়, মানুষের ভোগান্তি কিন্তু কমে না, বরঞ্চ বাড়ে। পৌরসভা যদি ট্যাক্স নিয়ে রাস্তায় সড়ক বাতির ব্যবস্থা করতে পারে, তাহলে ইউনিয়ন পরিষদগুলো তার সড়ক বাতির ব্যবস্থা করতে পারবে না কেন? আমি সেটি একটি মানে ব্যবস্থা করার জন্য ইউনিয়ন পরিষদ যারা চেয়ারম্যান রয়েছেন তাদেরকে অনুরোধ করবো এই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য। কথা বলার অনেক আছে, আমি অত কথা বলবো না। তো ধন্যবাদ। স্বপ্নের বাংলাদেশ যে কর্মসূচি, উন্নত জাতি গঠনের তৃণমূলের প্রত্যাশা এবং ভাবনা শীর্ষক এই মত বিনিময় সভা যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। উন্নত জাতি গঠনে আমরা মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং মানসম্মত শিক্ষক সরবরাহ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। আমি শিক্ষক মণ্ডলী এবং বাংলাদেশের শিক্ষিত সমাজকে জিজ্ঞাসা করতে চাই বিনয়ের সঙ্গে, যে ছেলেরা ডিগ্রি পাস করতেছে, মাস্টার্স ডিগ্রি নিচ্ছে বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে, কত পার্সেন্টেজ ছেলেমেয়ে 5 মিনিট ইংরেজিতে একটা ভাষণ দিতে পারবে? এই পরিসংখ্যান কি আমাদের কাছে আছে? এসএসসি যারা পাস করতেছে 3 দিনের ছুটিতে ইংরেজিতে কয়টা ছেলে অ্যাপ্লিকেশন করতে পারবে? এমনকি বাংলায় কতজন করতে পারবে? আমার মনে হয় এই জায়গায় আমরা যদি পরিসংখ্যান নিয়ে ব্যর্থ, এই অনুন্নত শিক্ষা ব্যবস্থা, মানহীন শিক্ষা ব্যবস্থা আর মানহীন শিক্ষক দ্বারা উন্নত জাতি গঠন করা সম্ভব নয় নয় নয়। এক্ষেত্রে উন্নত বিশ্বের শিক্ষানীতিকে, কারিকুলামকে অনুসরণ করে আমাদের শিক্ষা ব্যবস্থা সাজাইতে হবে। আমার দুটো প্রশ্ন আছে। প্রশ্ন দুটি মেয়র মহোদয়ের স্যারের কাছে। পরিকল্পনা তো অনেক হয়, কিন্তু পরবর্তীতে পরি উড়ে যায়, কল্পনা থেকে যায়। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের লক্ষ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটা একটু বলবেন। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, যেই দেশে গণমাধ্যমের পত্রিকায় ধর্ষিতার নয় ধর্ষকের ছবি প্রকাশ করার কথা, সেই গণমাধ্যমে ধর্ষিতার ছবি প্রকাশ হচ্ছে এবং সেখানে প্রধানমন্ত্রী নিজে বলছেন তোমরা ধর্ষকের ছবি প্রকাশ করো, ঠিক সেই দেশের একজন নাগরিক হয়ে আমার মনে প্রশ্ন জাগে যে তৃণমূল পর্যায়ের আমাদের যে প্রত্যাশা এবং ভাবনা, সেটা কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আপনি মনে করেন? আমাদের যে সাধারণ মানুষরা এখানে রয়েছেন বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা রয়েছেন, তাদের কিছু বক্তব্য আমরা শুনেছি। আমরা এই পর্যায়ে একটু আমাদের প্যানেলে যারা রয়েছেন তাদের বক্তব্যটা শুনি। আপনার কাছেও কিছু প্রশ্ন এসেছে বা যারা বক্তব্য দিয়েছেন তারা বলেছেন মানে একটি গ্রাম হোক কিংবা একটি শহর হোক কিংবা তৃণমূল হোক, সেখানে উন্নয়নের ক্ষেত্রে আসলে জনপ্রতিনিধিদের অনেক বড় একটি ভূমিকা থাকে। একজন উদাহরণ হিসেবেও টানলেন যে পৌরসভাগুলো পারলে ইউনিয়ন পরিষদগুলো কেন পারবে না রাস্তার সংস্কার কাজ কিংবা আলোকসজ্জার কাজ। সেক্ষেত্রে আপনার বক্তব্য বা আপনার প্রতি একজন সরাসরি একটি প্রশ্ন রেখেছে, পরিকল্পনার পরিটি উড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা আসলে কীভাবে বিষয়গুলোকে থেকে নিষ্কৃতি চান? আমি মেয়র হওয়ার পরে আমি যতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি সবগুলো ইনশাআল্লাহ বাস্তবায়নের পথে। আপনি দেখতে পারেন আমি
টুঙ্গিপাড়ায় একটা অত্যাধুনিক বাস স্ট্যান্ড নির্মাণ করার স্বপ্ন দেখেছিলাম, সেটা বাস্তবায়ন হয়েছে। টুঙ্গিপাড়া 6 তলা বিশিষ্ট সুপার মার্কেট সেটা বাস্তবায়িত হয়েছে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু যেখানে এসে প্যারোলে মুক্তি পেয়ে নামতেন, সেই জায়গায় একটা বিশাল ঘাটলা নির্মাণ করা হয়েছে। উনি পাটগাতিতে এসে যেখানে নামতেন, সেখানে পাটগাতিতে 12 কোটি টাকা ব্যয় একটি ঘাটলা নির্মিত হচ্ছে। আপনার রাস্তাঘাটে একটু চেষ্টা করলে বলবেন, আমি একটা কথা বলি যে রাস্তাঘাট যে আলোকিত, একটু চেষ্টা করলে এটা সম্ভব হয়। যেমন আমি ভারতের একটা কোম্পানির সাথে মেয়রের পর চুক্তি করে আমি এই যে নতুন নতুন লাইটগুলো লাগাইছি এবং এটা খুবই আলো দেয়। আমাদের এখন গ্রামকে শহর করতে হলে আমাদের 5 ইউনিয়নের চেয়ারম্যান, 5টা ইউনিয়ন আছে আমাদের, 5টা ইউনিয়নের চেয়ারম্যান, মেয়র এবং আগামী দিন যিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন, আমরা ঐক্যবদ্ধভাবে বসে আমরা যদি এই প্ল্যানগুলো সরকারের কাছে দিই, ইনশাল্লাহ আমাদের যে সরকার, প্রাণদরদী সরকার, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলার মানুষের, দুঃখী মানুষের কথা চিন্তা করে, সেই মহান নেত্রী আমাদের জাতির পিতার কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে যদি আমরা পেশ করতে পারি, তাহলে আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নই বাস্তবায়ন হবে। ধন্যবাদ আপনাকে। আমরা এবার একটু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রণীতা দত্তের কাছে ফিরতে চাই। শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা হয়েছে, এই প্রসঙ্গে আপনি কোনো যুক্তি দাঁড় করাবেন কিনা, বা আপনি তার বক্তব্যের সঙ্গে কতখানি একমত? শিক্ষা ব্যবস্থা নিয়ে বলতে গেলে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা অনুন্নত বা শিক্ষা ব্যবস্থার অগ্রসর হচ্ছে না, এই বক্তব্যগুলোকে আমি খুব পুরোপুরি একমত না। কারণ দেখেন, একটা উন্নয়নশীল রাষ্ট্র বা আমাদের যাত্রাটা হচ্ছে একটা অনুন্নত দেশ থেকে, লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে এখন আমরা উন্নয়নশীল দেশের পথে আগাচ্ছি। সেক্ষেত্রে প্রত্যেকটি অঞ্চল ভেদে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তৈরি হওয়া, বিশেষ করে বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া, এটা কিন্তু সবচেয়ে বড় যে প্রতিকূলতাটাকে আঘাত হানে সেটি হচ্ছে আমাদের কর্মসংস্থানের যে অভাবটা। সেক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে, বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত আমরা যদি ছেলে মেয়েদেরকে আনার ব্যবস্থা করতে না পারি, সেক্ষেত্রে আপনারা খেয়াল করতে পারবেন সরকারি পর্যায়ে যারা চাকরি করবে, সরকারি পর্যায়ে যারা পরীক্ষা দিয়ে চাকরির জন্য যাবে, তাদের ক্ষেত্রে এই শিক্ষার মানদণ্ড এবং শিক্ষার স্ট্যান্ডার্ডটা আমরা বিশ্ববিদ্যালয় ছাড়া কিন্তু এই গ্যাপটা পূরণ করতে পারবো না। এটা একটা দিক। আরেকটা ব্যাপার হচ্ছে, প্রায়ই এখানে বলা হয় সড়ক ব্যবস্থাপনা, পরিবহন খাত, সব কিছুর ক্ষেত্রে বলা হয়, আসলে যেই স্বপ্নগুলো আমরা দেখছি সেই সম্ভাবনার জায়গাগুলোতেও কিন্তু আমরা এগোচ্ছি। তার কারণ হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন প্রায়ই এই কথাটা বলা যায়, যারা আমার মতো যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় জার্নি করেন তারা বলতে পারবেন যে গোপালগঞ্জে এই যে রুটটা, গোপালগঞ্জ, বাগেরহাট, এদিকের যে সড়ক ব্যবস্থাপনা, এই সড়ক ব্যবস্থাপনার সাথে কিন্তু এখন আমরা ঢাকা শহরের সড়ক ব্যবস্থাপনাকেও তুলনা করতে পারি না। আমরা প্রায়ই এই কথা বলি যে গোপালগঞ্জের সড়কে যখন আমরা আসি, রাস্তাঘাট দিয়ে যখন আমাদের পরিবহনগুলো চলে, তখন আমরা খেয়াল করে দেখি যে স্মুথ রাস্তা, খুবই ভালো রাস্তা, মান খুবই ভালো। আবার আমরা যখন এখান থেকে ঢাকা যাই, ঢাকা গিয়ে দেখে মনে হয় যেন মাটির রাস্তায় পড়েছি। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা গ্রামকে শহরে রূপান্তরিত করতে চাই, এই ব্যাপারটা ঠিক আছে, কিন্তু চিন্তাভাবনাগুলো এমনভাবে করতে হবে যে গ্রামের বৈশিষ্ট্য বজায় রেখে সেখানে শহরের সুযোগ সুবিধাগুলোকে এনে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আবারও একবার সাধারণ মানুষের কাছে ফিরতে চাই। জি, নিশ্চয়ই বলি। যে ফার্স্ট যে কোশ্চেনটা ছিল যে পরিকল্পনার পরি উড়ে যায়, কল্পনাটা থেকে যায়, আই থিঙ্ক এটা খুবই রিলেভেন্ট একটা কোশ্চেন। তো এখানে মেয়র মহোদয় যেটা বললেন, ওখান থেকে কিছু লেসন নেওয়া যায়। আসলে যে কোনো স্বপ্ন বাস্তবায়নের জন্য, পরিকল্পনার জন্য 3টা জিনিস ইম্পর্ট্যান্ট। আমি যেটাকে বলি ট্রিনিটি অফ থটস অ্যান্ড ট্রিনিটি অফ অ্যাকশনস। ওই একদিকে আছে আপনার পরিকল্পনাটা বা আপনার হোপস অ্যান্ড অ্যাসপিরেশনটা, আরেকদিকে থাকতেছে গভর্নমেন্ট মেশিনারি, ধরেন ডিসি অফিস বা ইউএনও অফিস, আরেকদিকে থাকে জনপ্রতিনিধি। তো কোহেসিভলি যদি কাজ করা হয়, ইনফরমেশন এক্সচেঞ্জ থাকে, তারপরে ট্রান্সপারেন্সি থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে, তাহলে ডেফিনেটলি পরি উড়ে যাবে না, পরি ওখানে আটকায় থাকবে। এবার আমরা একটু সাধারণ মানুষের কথা শুনতে চাই। বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে এবং আগামীতে আরও উন্নতি করবে আমরা আশা করছি, মধ্যম আয়ের দেশে পরিণত হবে। কিন্তু আমাদের দেশের একটি জনগোষ্ঠী যারা হায়ার এডুকেটেড বলি আমরা, তারা দেখা যাচ্ছে যে লেখাপড়ার একটা শেষ পর্যায়ে চিন্তা করে যে আমরা বাইরে গিয়ে সেটেল হব বা বাইরের যে জব সেক্টরে কাজ করব।
কিন্তু বাংলাদেশের যে রুরাল পিপল তাদের উন্নয়নে কিন্তু তারা এগিয়ে আসছে না, কারণ তারা তাদের শিক্ষার সেই মূল্যায়নটা পাচ্ছে না, বা তারা প্রপার ফ্যাসিলিটিস পাচ্ছে না, যে কেন আমরা ওখানে যেয়ে কাজ করবো, আমরা তো বাইরে ভালো ফ্যাসিলিটিস পাচ্ছি। সো আমার কোশ্চেনটা হচ্ছে আমাদের গভর্নমেন্ট কি পদক্ষেপ নিতে পারেন যেন আমাদের এই দক্ষ জনগোষ্ঠীটা বাংলাদেশের রুরাল পিপলদের জন্য কাজ করে এবং রুরাল সেক্টরে থেকে তাদের জন্য কাজ করতে পারে, যেন তাদের প্রপার মূল্যায়নটা পান। আমার প্রথম প্রশ্নটা মাননীয় মেয়র মহোদয়ের কাছে। আমি মনে করি আমাদের প্রত্যাশা এবং ভাবনার জায়গাটা আমাদের শেয়ার করার দায়িত্ব আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এবং তাদের দায়িত্ব এটাকে সেন্ট্রালে পৌঁছে দেওয়া। কিন্তু আমি এটাও জানি যে আমাদের স্থানীয় জনপ্রতিনিধিদেরকে একটা ফরম্যাটের মধ্যে কাজ করতে হয়, তারা একটা সিস্টেমের মধ্যে কাজ করে, যেখানে আমাদের পরিকল্পনা প্রণয়নের জন্য যে সরকারি সংস্থা আছে তাদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা কাজ করে থাকে। আমার প্রশ্নটা হচ্ছে যে এই সিস্টেমের মধ্যে থেকে তৃণমূলের লোকজনের প্রত্যাশা এবং ভাবনাটা বাস্তবায়ন করার জায়গাটা কতখানি এবং এটা কতটুকু সম্ভব। এবং আমার দ্বিতীয় প্রশ্নটা CIISS এর পরিচালকের কাছে, সেটা হচ্ছে আমরা এখনও জানি আমাদের অর্থনীতি কৃষি প্রধান, কিন্তু এখানে বারবার একটা ফ্রেজ উঠে আসছে, সেটা হচ্ছে গ্রামকে শহরের রূপান্তরের কথাটা। তো গ্রামকে শহরে রূপান্তরের ক্ষেত্রে প্রথমত আমরা যেই বিষয়টা বুঝি সেটা স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। তো এখানে আমি ব্যানারেও দেখতে পাচ্ছি একদিকে কৃষি জমির কিছু ফটো দেওয়া আছে, অন্যদিকে কিছু স্ট্রাকচারাল ডেভেলপমেন্টের ফটো দেওয়া আছে। তো যদি আমাদের সব কৃষি জমিকে কারখানায় রূপান্তর করা হয় তাহলে আমাদের কৃষি প্রধান অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে, এবং এখানে আমাদের কৃষি প্রধান অর্থনীতিকে বজায় রাখার জন্য প্ল্যানিংটা কি? সাম্প্রতিক সময়ে একটা গবেষণা দেখা গেছে যে যখন মহিলারা বাড়ির বাইরে বের হয় তখন তারা পানি কম পান করে। কেন কম পান করে? যে তাদের পর্যাপ্ত টয়লেটের সুবিধা নাই, যার জন্য একটা ফিজিক্যাল যে একটা স্বাস্থ্য যে সমস্যা সেটা থেকে যায়। মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। তো সেই নারীর অগ্রহায়ণের জন্য, কর্মসংস্থানের জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই। বিশেষ করে টুঙ্গিপাড়ায় কিন্তু কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। আমাদের অনেক উন্নয়ন হচ্ছে, উন্নয়নের ধারাবাহিকতা সারা দেশে বইছে, কিন্তু সেটাকে যদি আসলে বাস্তবায়ন করতে হয় তাহলে এই গ্রাম পর্যায়ে বিশেষ করে কর্মসংস্থানের জন্য মেয়েদের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য পুরুষের পাশাপাশি, যে আমরা লেখাপড়া শেষ করে কিন্তু এক সময় বলি আমরা বেকার, আমরা কাজ পাই না, কিন্তু অবশ্যই রাস্তাঘাট, স্কুল, মসজিদ, মাদ্রাসার পাশাপাশি কর্মসংস্থান তৈরি করতে হবে। তার জন্য টুঙ্গিপাড়ায়, বিশেষ করে টুঙ্গিপাড়ায় যে কর্মসংস্থানের জন্য বিভিন্ন মিল, কলকারখানা সৃষ্টি করতে হবে এবং অর্ধেকের বেশি যে নারী তাদের ভূমিকা অগ্রহায়ণের জন্য তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তাদেরকে কর্মসংস্থানের সৃষ্টি করে দিতে হবে। এটাই আমাদের ভাবনা। ধন্যবাদ। সময় হয়েছে আরও একটি বিরতি নেওয়ার। বিরতির পর ফিরছি, একটু পরে আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি উন্নত জাতি গঠনে তৃণমূলের ভাবনা শীর্ষক মত বিনিময় অনুষ্ঠান স্বপ্নের বাংলাদেশে। আমরা বিরতিতে যাওয়ার আগে বেশ কিছু প্রশ্ন নিয়েছিলাম, বেশ কিছু মতামত শুনেছি। আমি আবার প্যানেলের কাছে ফিরতে চাই, জানতে চাই সেসব প্রশ্নগুলো নিয়ে আসলে আমাদের এখানে অতিথি হিসেবে যারা আছেন তারা কি ভাবছেন। আমি প্রথমেই মেয়র মহোদয় আপনার কাছে আসতে চাই। বেশ কিছু প্রশ্ন উঠেছে যে কর্মসংস্থানের অভাব টুঙ্গিপাড়া পৌরসভায় আছে, কেউ বলছে, বিশেষ করে শিক্ষার্থীরা বলছে যে তারা আসলে চায় এখানে পড়াশোনা করে আসলে এখানেই তাদের কর্মসংস্থানের একটি জায়গা তৈরি হোক, যেন তাদেরকে দেশের বাইরে যেতে না হয় বা নিজ জেলা ছেড়ে যেতে না হয়। সেক্ষেত্রে আসলে আপনারা কি ভাবছেন? আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা ভবিষ্যতে? আমরা ইনশাআল্লাহ 19 সালের মধ্যে যে পদ্মা সেতু নির্মাণ হয়, যাতায়াত ব্যবস্থা সুন্দর হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা 20 সালের মধ্যে টুঙ্গিপাড়ায় আমার মহিলা আওয়ামী লীগের নেতৃত্বে বলেছে মহিলাদের কর্মসংস্থানের সম্পূর্ণ ব্যবস্থা হবে। এবং আরেক ছাত্র বলছে যে ওনার ট্রেনিংয়ের জন্য এখানে পড়ালেখা করে কিন্তু ট্রেনিং দিতে ঢাকায় যেতে হয়। ভাই এইটা আমি জানতাম না। ইনশাআল্লাহ আমি আপনাদের ইউনিভার্সিটির মধ্যে যত একটা ট্রেনিং সেন্টার নির্মাণ করা হয় তার ব্যবস্থা করা হবে। আপনাদের স্বপ্ন সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে।
এবং আমাদের এখানে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়রা আছে, আমি আপনাদের কাছে বলবো যে এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে পরিকল্পনা গ্রহণ করেন, পরিকল্পনা মাফিক সব কিছু নির্মাণ করেন। ইনশাল্লাহ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা অবশ্যই আমরা করতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে ফিরতে চাই প্রণীতা দত্ত, আপনার কাছে যেটা জানতে চাই যে কর্মসংস্থানের কথাটি বারবার উঠে আসছে। তৃণমূলের মতন জায়গায় সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে প্রতিটি গ্রামে আসলে নগরের সুবিধা পৌঁছে দেওয়া হবে। সেক্ষেত্রে আসলে আপনি একজন শিক্ষক, আপনি অনেক ছাত্রকে পড়ান, আপনি যদি সে জায়গা থেকে বিশ্লেষণ করেন তৃণমূল আসলে কর্মসংস্থানের কী ধরনের ব্যবস্থা করার সুযোগ সরকারের হাতে রয়েছে? তৃণমূল পর্যায়ে সরকারের কর্মসংস্থানের ক্ষেত্রে করার মতো অনেক সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে আমি একটা ব্যাপার একটু সবার দৃষ্টিগোচর করতে চাই। আমরা নারী শিক্ষার ব্যাপারটা বা নারীর কর্মসংস্থানের ব্যাপারটা অনেক ক্ষেত্রে আলোচনায় উঠে আসে। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা কিছুদিন আগের বাংলাদেশের কিছু ঘটনা প্রবাহ যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশের নারীরা এখন কিন্তু আর পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠীর কাতারে নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সরকারি পর্যায়ে যারা আছেন, নীতি নির্ধারকদের পর্যায়ে অনেকে আছেন, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি পড়াশোনা করে এসেছি। আমি কিন্তু এই রুরাল এলাকায় অর্থাৎ গোপালগঞ্জ, যদি এখানে আমরা বলি যে এখনও হয়তো উন্নয়নের ছোঁয়া খুব ভালোভাবে লাগেনি, আমরা কিন্তু সেই সচেতনতার মাধ্যমে এখানে চাকরি করতে এসেছি। কারণ আমরা সেই সুযোগ সুবিধাটা পাওয়ার আগ্রহ আমাদের মধ্যে আছে, সুযোগ সুবিধাটা পাওয়ার অধিকার আমাদের আছে, এবং সেটাকে অর্জন করে নেয়ার যে ক্ষমতাটা সেটাও কিন্তু আমাদের মধ্যে আছে। সো এই ব্যাপারগুলোকে আমাদেরকে আরেকটু অ্যাকনলেজ করতে হবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে নারী শিক্ষার ক্ষেত্রে, নারীর অগ্রযাত্রার ক্ষেত্রে আপনারা হয়তো ভুলে যাবেন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগেই নারীর ক্ষমতায়নের জন্য আন্তর্জাতিকভাবে উনি পুরস্কার প্রাপ্ত হয়েছেন, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন উনি। আসলে নারীর ক্ষমতায়ন এবং নারীর অগ্রগতি এটা আরেকটা ভালো জায়গা থেকে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন নারীর জন্য যে এক্সট্রা যে ফ্যাসিলিটিগুলো দরকার এটার কথা আমরা প্রায়ই বলি, কিন্তু আমরা নারীরাই কিন্তু আন্দোলনের মাধ্যমে চাকরির ক্ষেত্রে শুধুমাত্র এক্সট্রা অ্যাডভান্টেজটা যাতে আমরা না পাই, বরং সমানভাবে আমাদেরকে যাতে বিচার করা হয়, সে কারণেই আমরা জেলা কোটা এবং নারী কোটার বিরুদ্ধে অবস্থান নিয়েও কিন্তু কোটা বাতিলের আন্দোলনেও একসাথে হয়েছিলাম। সো আমরা এটাও দেখতে পাই যে নারীরা কিন্তু এখন তাদের মেধার উপরে অনেক বেশি জোর দেয়, নারীরা এখন তাদের যোগ্যতার উপরে অনেক বেশি জোর দেয়। সো এই ধরনের নারী গোষ্ঠীকে যারা নিজেদের মেধার উপরে যাদের অনেক বেশি কনফিডেন্স আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা যদি হয়ে থাকে তাহলে কর্মসংস্থানের ক্ষেত্রে তাদেরকে অন্তর্ভুক্ত করা, তাদেরকে নিয়ে আসা, প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে নিয়ে আসা, এটা খুব একটা কঠিন ব্যাপার হবে বলে আমার মনে হয় না। একজন স্টুডেন্ট বলেছিলেন যে আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থাগুলো, আসলে একটা ব্যাপার একটু খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আঞ্চলিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক সময় ছিল না। এই ধরনের আইডিয়াটা কিন্তু এখন বর্তমানে আসছে। আমরা বিভিন্ন জেলা পর্যায়ে আমরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিলিটিটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিকভাবে আমরা বিভিন্ন বিদেশি শিক্ষার্থীদের এখন অন্তর্ভুক্ত করছি। আপনারা ভালো করে বুঝবেন, বিদেশি শিক্ষার্থীরা যখন একটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকে সেখানে তাদের সাথে কমিউনিকেট করা, এই ব্যাপারটা কিন্তু টিচারদের কোয়ালিটি যেমন বাড়িয়ে দেয়, ঠিক তেমনি টিচাররা যে শিক্ষাটা দিচ্ছে সেই মানটাকেও কিন্তু বাড়িয়ে তোলে। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ফ্রেঞ্চ কোর্স চালু আছে, অর্থাৎ আন্তর্জাতিক ভাষাগুলোর শিক্ষার ব্যাপারেও কিন্তু আমরা আসলে আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখিনি, আমরা কিন্তু পরিকল্পনাকে কল্পনায় আর রাখিনি, আমরা এখন সেটার বাস্তব রূপায়ণে অগ্রসর হচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আরও একবার আসলে সাধারণ মানুষের কথা শুনতে চাই। বিভিন্ন ডিপার্টমেন্ট টুঙ্গিপাড়া উপজেলাকে নিয়ে যেভাবে পরিকল্পনা সাজাচ্ছেন বিগত 10 বছর ধরে, 10 বছরের আউটপুট তেমন কিছুই নাই। বিশেষ করে আমাদের এখানে একটা অতি প্রাচীন বাউল আছে, বর্ণির বাউল। এই বাউলকে একবার শুনি হাতির দিলের আদলে করবেন, একবার শুনি সিডনির মতো করবেন, কিন্তু আসল বেলায় একটা ঘাটলাও নাই। এখন এটা যদি সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এভাবে আইওয়াশ করেন মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য শুধুমাত্র পাজারো প্যারাডো গাড়ি নিয়ে এখানে টুঙ্গিপাড়া আগত হন আর ওনারা এই চিন্তা পরিকল্পনা মানুষকে জানায় বুঝে চলে যান, এটা টুঙ্গিপাড়ার মানুষ অত্যন্ত ব্যথিত হয়। এটা যেমন একটা বর্ণির বাউলকে সত্যি যদি পর্যটনের কোনো কেন্দ্রবিন্দু করা হয়, জাতির পিতার বঙ্গবন্ধুর সমাধিতে যারা আসেন
তারা হয়তো একটু ঘোরার একটু স্টে করার মতো একটা ব্যবস্থা হয় বোধ হয় আর কি। আমার প্রশ্নটি হচ্ছে, আমার স্বপ্নের বাংলাদেশে আমি একজন তৃণমূল পর্যায়ের শিক্ষার্থী এবং একজন বিভাগীয় পর্যায়ের শিক্ষার্থী থেকে আমি কেন কম সুযোগ সুবিধা পাবো, এবং যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় আসবে তারা এখনই এগিয়ে আছে, তখন তাদের থেকে আমরা এখনই পিছিয়ে আছি। এই প্রতিবন্ধকতাগুলো নিরসনে সরকার আমাদের কি সুযোগ সুবিধা দেবে? দ্বিতীয় পর্যায়ে বলতে চাই, আমাদের স্থানীয় পর্যায়ে যে মুক্তিযোদ্ধারা আছেন তাদের যদি একটি জাদুঘর আমাদের করে দেওয়া হয়, তাহলে আমরা প্রত্যেক স্থানীয় পর্যায়ের মুক্তিযোদ্ধাদের সেই জিনিসগুলো জানতে পারবো। আমাদের রাজধানীতে একটি মুক্তিযোদ্ধা জাদুঘর আছে, সেটি আমরা জানি, কিন্তু প্রত্যেক অঞ্চলের মুক্তিযোদ্ধারা কীভাবে সংগঠিত হয়েছিলেন, তাদের কমান্ডার কে, বা তাদের কি সমস্যা সে সময় তারা ফেস করেছিলেন, এগুলো যদি আলাদা আলাদাভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে আমি আমার জায়গা সম্পর্কে আরও ভালো স্বচ্ছ একটি ধারণা পাবো বলে আমি মনে করি। আমরা দুটি বক্তব্য শোনার পর আসলে আমাদেরকে প্যানেলে ফিরতে হচ্ছে, কেননা আমাদের হাতে একেবারে সময় নেই। আমরা বুঝতে পারছি আপনারা অনেকে বলতে চান, অনেক ভাবনার কথা আপনাদের আছে, কিন্তু আমরা আসলে প্যানেলের কাছে ফিরে উত্তরগুলো দিয়ে আসলে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে, যেহেতু সময় সীমাবদ্ধতা রয়েছে। আমি আবারও আপনার কাছেই আসতে চাই। বেশ কিছু প্রশ্ন কিন্তু এসেছে যে উন্নয়ন কাজগুলো করার ক্ষেত্রেও কিছু প্রতিবন্ধকতার কথা বলছিলেন, তিনিও একজন জনপ্রতিনিধি। আপনারা কি তেমন কোনো প্রতিবন্ধকতা অনুভব করেন? আমার মনে হয় যে উন্নয়ন কাজে কোনো নাই, কিন্তু আমার ইচ্ছা থাকতে হবে। আমি উন্নয়ন কাজ করব, সরকার বাধা দেবে, সরকারই তো আমাদের সরকার, তা আমাদের বাধা দেবে কে? আমরা পরিকল্পনা গ্রহণ করে এখন জানে একজনে বলছে কৃষি জমির কথা, আমাকে চেয়ারম্যান সাহেব বলছে, আমার এক মেয়ে বলছে মুক্তিযোদ্ধার কথা, মুক্তিযোদ্ধাদের বাবারে মুক্তিযোদ্ধার তো ওইখানে হয়েছে, এখন আমরা একটু সাজাবো, এইটুক বাকি আছে। আর আপনি একটা কথা, খালি প্রতিবন্ধকতা কোথাও নাই উন্নয়নের, কিন্তু আমার প্রতিবন্ধী যারা আছে, প্রতিবন্ধী একজন দাঁড়াইছিল, কিন্তু আপনি সময় দেন না বলে করতে নাই। প্রতিবন্ধীদের জন্য কিছু করা যায় কিনা মাননীয় সরকার প্রধানের কাছে এই আবেদনটুকু হলো। আর আপনাদের আজকের যে ভাবনার বাংলাদেশ, ইনশাআল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর 5 বছর মেয়াদের মধ্যে সত্যিকার একটি ভাবনার বাংলাদেশ অবশ্যই প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ। এবার আপনার কাছে আরও একবার ফিরতে চাই। শিক্ষার বৈষম্য নিয়ে সে বুঝতে পারে যে তার বৈষম্যের শিকার হচ্ছে, এই জায়গাটা কোথায় সমস্যা, কিভাবে দূর করা যায়? শিক্ষার বৈষম্যের ক্ষেত্রে এই জায়গাগুলো আমাদের দৃষ্টিগোচর হয় সাধারণত আমরা রাজধানী বা বিভাগীয় শহরগুলোতে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠদানের যে স্ট্যান্ডার্ডটা, যে মানদণ্ডটা, সেই মানদণ্ড আসলে দৃষ্টিগোচরভাবেই বলতে গেলে তার মধ্যে অনেকটা গ্যাপ রয়ে গেছে, বিশেষ করে রুরাল এলাকায় অঞ্চলভেদে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে। এই ব্যাপারটি আসলে এক্ষেত্রে যে দাবি দেওয়াগুলো শিক্ষার্থীদের আছে এটা কোনোটাই অযৌক্তিক না, এবং এসব ব্যাপারে আসলেই আমাদেরকে আরও বলিষ্ঠ ভূমিকা নিতে হবে, এবং অবশ্যই ইন্টারন্যাশনালি শিক্ষার ক্ষেত্রে সেই স্ট্যান্ডার্ডটাকে আমাদের সবারই মেনটেন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এটা একটা দিক। শিক্ষার ক্ষেত্রে বৈষম্য কমানোর ব্যাপারে আমার মনে হয় আমাদেরকে আরও বেশি সচেতন হতে হবে এই জায়গাটাতে, যে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বলি বা কলেজ পর্যায়ে বলি, সকল ক্ষেত্রে সবাইকে যদি এই ব্যাপারে নিশ্চিত করা যায় যে হ্যাঁ আপনারা এই লেভেল পর্যন্ত পড়াশোনা করে আসলে আপনাদের জন্য কর্মসংস্থানের একটা ব্যবস্থা হবে, তাহলে আমরা কিন্তু শিক্ষার থেকে পথভ্রষ্ট হব না, শিক্ষার মানের থেকে পথভ্রষ্ট হব না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে প্রতিবন্ধীদের কথা বলা হয়েছে, যেটা আসলেই বিভিন্নভাবে আমরা অ্যাভয়েড করে যাই এবং অনেক ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করি না। এই ব্যাপারগুলোতে আমি আসলেই চাচ্ছি যে আমাদের নীতি নির্ধারকরা আরও বেশি সচেতন হোক। তবে এক্ষেত্রে রুরাল লেভেল পর্যন্ত এবং কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন তাদের মধ্যে মেলবন্ধনের জায়গাটা তৈরি করতে হবে এমনভাবে, যেখানে রুরাল এলাকায় আমাদের যে কমিশনাররা আছেন, চেয়ারম্যানরা আছেন বা কাউন্সিলররা আছেন, তারা যেন নিয়মিতভাবে আমাদের কেন্দ্রীয় পর্যায়ে, কেন্দ্রীয় প্রশাসনে যারা আছেন তাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট করতে পারেন যে তারা আসলে কতদূর অগ্রগতি করেছেন এবং কতটুকু বাকি আছে এবং তাদের আর কি কি প্রয়োজন আছে। এই ব্যাপারগুলোতে যদি আমরা কেন্দ্রীয় প্রশাসনকে আরও অবহিত করতে পারি, আমার মনে হয় এই গ্যাপগুলো পূরণ করা আরও সহজ হবে। আমরা এবার আসতে চাই আসলে আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আফসারের কাছে। আপনার কাছে একটা প্রশ্নও ছিল, এবং সব মিলিয়ে যদি আপনি কিভাবে পুরো আয়োজনটাকে দেখছেন যদি বর্ণনা করেন। অ্যাকচুয়ালি আজকে আমাদের এই ফার্স্ট স্বপ্নের বাংলাদেশ যে প্রোগ্রামটা লঞ্চ করা হলো, এটার উদ্দেশ্য হলো আপনাদের স্বপ্ন জানা, আপনাদের স্বপ্নের সাথে আমাদের
যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের একটা সেতু বন্ধন তৈরি করে দেওয়া। মেইন বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই, আসলে আমি বলতে চাই না বা আমরা বলতে চাই না, জাস্ট আরেকটা লাইন আমি অ্যাড করব। জাস্ট 7ই মার্চ গেল, সবাই আপনাদের হয়তো মনে আছে যে বঙ্গবন্ধু বলেছিলেন যে এই জাতিকে কোনোদিন কেউ দাবায় রাখতে পারবে না। তো হোয়াট আই ওয়ান্ট, আমি কিন্তু ফ্রম দি বটম অফ মাই হার্ট আমি চিন্তা করি, আমি ভাবি যে একদিন বাংলাদেশ এমন জায়গায় যাক যে বঙ্গবন্ধু পরবার থেকে দেখে বলবে যে পৃথিবীবাসী দেখো, সেই বাঙালিকে তোমরা দাবায় রাখতে পারো নাই, আজকে বাঙালি এবং বাঙালি জাতি একটা অন্য উচ্চতায় পৌঁছে গেছে। আমরাও আশা করছি সমন্বয়ের মাধ্যমে আসলে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমাদের কাজ এখানেই থামতে হচ্ছে। এই ছিল আজকের স্বপ্নের বাংলাদেশ। তবে স্বপ্নের বাংলাদেশের এই যাত্রা এখানেই থামছে না, এই যাত্রাও অব্যাহত থাকবে এবং বাংলাদেশের তৃণমূল মানুষের কণ্ঠ তুলে আনবে স্বপ্নের বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।